সেকেন্ড ঘটনাটা হচ্ছে আমার এক মানে ফ্রেন্ডদের সাথে হয়েছিল। এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে শেয়ার করছে, খুব ভয়ানক একটা ঘটনা। এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। তো সেখানে একটা মহিলা, সে হচ্ছে আমার ফ্রেন্ডের ফুপি ছিল। তো ওনাদের গ্রামের ভিতরে এই আপনার হচ্ছে গাব গাছ, চিনেন কিনা জানি না। তো গাব গাছটা দেখতে অনেক ভয়ঙ্করই হয়, কালো কুচকুচে। তো সেখানে ওনাকে মানে মাঝে মাঝে ওনাকে নিয়ে যাইতো। সে আপনার গাব গাছের উপরে মানে বসে আছে, এমন উপরে বসে আছে যেটাতে আপনার মানে একজন মানুষ বসা কোনোভাবেই সম্ভব না, সেখানে সে বসে আছে। তারপরে তাকে খুঁজিয়ে খুঁজিয়ে তারপরে তাকে বের করা, তাকে মানে নামানো, এভাবে বেশভাবে কন্টিনিউভাবে চলতে থাকে। আর ওই গাব গাছ মানে ওইটা ছিল বাড়ির পিছনে। তো ওখানে মানুষ দিনের ব্যাপারে মানে দিনের আলোতে যেতে অনেকটাই ভয় পেত, কারণ প্রচুর গাব গাছ ছিল সেখানে, অনেক গাব গাছ ছিল, অনেক ভয় লাগতো। তো ওখান থেকে আমার ফ্রেন্ডের ফুপিকে মানে কালিয়ে বলে, যেটারে কালিয়ে ধরছিল। তো ওনাকে স্বামীর সংসার করতে দেয়নি, সে বাপের বাড়িতে চলে আসছে। তারপরে ওই কালিটার একটা কথাই ছিল যে সে অসময়ে দুপুরবেলা এই গাব গাছের নিচে আসছিল। তো তারপরের থেকে ওকে আমার ভালো লাগছে, ওকে আমি কখনোই কোনোভাবে ছাড়তে পারবো না। তো এভাবে বেশ কিছুদিন চলে যাইতেছে, ওনাকে মাঝে মাঝেই পাওয়া যায় না। সে সবসময় মানে উগ্রতা একটা ভাব, মানুষ সমাজে কারোর সাথে ওইভাবে কথা বলে না। এভাবে বেশ কিছুদিন চলতে 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 প্রায় অনেক দিন হয়ে গেল। তার সাথে কোনোভাবেই কোনো চিকিৎসক, ভালো কোনো চিকিৎসা বা কবিরাজ, হুজুর, মুন্সি, মানে ওনাকে দেখে মানে একরকম অনেকেই কবিরাজ ভয় পেয়ে চলে গেছে। তো তখন ওইখান থেকে ওই ফুপিটা বেরোতে পারতেছে না, কোনোভাবে বেরোতে পারতেছে না। তো একটা সময় একদিন রাত 12টার দিক হবে মেবি, রাত 12টা বাজে, তখন আপনার ফুপিকে রাতে ঘরে পাওয়া যাচ্ছে না, মানে আমার ফ্রেন্ডের ফুপি, এটা ঘরে পাওয়া যাচ্ছে না। তো তাকে কোথায় কিভাবে পাবো, অনেক এলাকা খোঁজাখুঁজি করে তাকে আর কোথাও পাওয়া গেল না। দেন রাত 1টা বাজে সবাই এলাকার মানুষজন লাইট নিয়ে সেই গাব গাছের নিচে আসে। গাব গাছের নিচে এসে দেখে যে সে এই গাব গাছের টপে বসে আছে। তাকে দেখে সবাই অবাক, এবং কি সে উপর থেকে বলতেছে যে আমি এখান থেকে নামবো না, নামবো না, নামবো না, আমি তোকে বলছি যে তুই এখানে আসবি না, তারপরে তুই এখানে আসছস, তোকে না খেয়ে আমি ছাড়বো না, এরকম কিছু বলতেছিল। তো তারপরে তাকে বুঝিয়ে সুঝে ওখান থেকে নামানো হলো। এভাবে কন্টিনিউ চিকিৎসা করতেছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো দিন শেষে একটা পর্যায়ে চলে গেল যে তার অবস্থা, আমার ফুপির অবস্থা এমন হইল যে তার শরীরে জাস্ট হাড় ছাড়া কিচ্ছু নাই, সে এখন বিছানা থেকে উঠতে পারে না। মানে তার একটা মেয়ে ছিল, আমার ফুফাতো বোন, আমার ফ্রেন্ডের ফুপির মেয়ে। তো বিছানা থেকে উঠতে পারে না, তারকে নানান চিকিৎসা করানো হচ্ছে, কোনোভাবে কোনো ফল পাচ্ছে না। তো এই যে গাব গাছ থেকে যে এই কালি, এই ব্যাপারটা মানে সবারই একটা আতঙ্কর ব্যাপার। ওখানে দিনের বেলা ভর দুপুরে বা রাতে বা এরকম কোনো কিছু টাইমে কখনো তারা মানে কেউ ওখানে যেত না। কিন্তু আমার ফুপিকে ওইভাবে আর কি এই কীভাবে এটা আক্রমণ করছে সেটা হচ্ছে বলে আসছি আমি, যে দুপুরবেলা সে কোনো কারণে আসছিল, সেখান থেকে তাকে মানে করা হয়, মানে কালিয়ে ধরে। তো দিন শেষে বরাবরই এভাবে রহস্যময়ভাবে জীবনযাপন আমরা পালন করতেছিলাম সবাই নিয়ে। তো একটা পর্যায়ে প্রায় বছর 2 পর যখন সে বিছানা থেকে উঠতেই পারে না, হঠাৎ করে কোনো এক সময় সে আবারও সেই গাব গাছের উপরে রাতের বেলা, তাকে আর খুঁজে পাওয়া যায় না। দিন শেষে পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে তাকে এটার কি বলে হচ্ছে আপনার এটার কি বলে হচ্ছে
নদীর মাঝখানে যে বড় একটা আপনার ইয়া থাকে, ওই মাটি খনন করে ইয়া করে, যেখানে অনেক গভীর থাকে পানা, যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় পানা বলে থাকি, তাকে ওখানে মেরে ফেলা হয়েছে। তো আমরা দিন শেষে ওনার মরাদেহটা ওখান থেকে পাই। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন তৃতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে ইনশাল্লাহ আশা করি সবারই অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে আদৌ পর্যন্ত, এখন পর্যন্ত হয়ে যাচ্ছে বা চলতেছে কন্টিনিউ। সেটা হচ্ছে আমার আম্মুর সাথে, তার সাথে একটা ঘটনা। সেটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার পথে একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ। এই রাস্তা ছাড়া আমাদের কোনো বাইপাস, কোনো রাস্তা নাই বাড়িতে যাওয়ার। তো সেই বট গাছ থেকে তাকে একটা, এটা জিন বলবো না বা কালী বলবো না, কি বলবো আমি জানি না। তো আমার দেখান্তরে আমি আমার নিজের চোখ দিয়ে এটা আমি দেখেছি, বারবার নয়, মানে কয়েক শতবার বলা যায়। তো তাকে বাড়িতে নিয়ে আসলাম, সে আসলো বেশ ভালো স্বাভাবিক অবস্থায়। তার সামনে কখনো মুর্শিদি গান কিংবা মানুষ মারা গেছে কিংবা বাচ্চা প্রসব করছে কিংবা অন্য কেউ এগুলা দেখে আসছে, তার সামনে দিয়ে গেলে ছায়া লাগলে, যেটারে বলে ছায়া লাগলে, তখন সে মানে অটোমেটিকলি হাজির হয়ে যায়। এবং হাজির হয়ে যায় এমন অবস্থায়, আমাদের বাসাটা ফ্লোর পাকা ছিল, তো খাড়া অবস্থা মানুষ ধুরুম করে আপনার ওই ফ্লোরে পড়ে যায়। তো যেভাবে মানে পড়ে যায়, তো মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু তার কিচ্ছু হয় না। সে তখন হাজির বসে যা ইচ্ছা তাই বলে। সে কোরআন শরীফ তেলাওয়াত করে একদমে সূরা ইয়াসিন শেষ করে ফেলে। আবার একটু পরে উলু উলু দিচ্ছে হিন্দুদের মতো, মানে কারো মানে কোনো মানে কিচ্ছুই সে মানে না। তো এভাবে আমি তার সাথে এক্স্যাক্টলি, আবার আমার কথাটা ওনার সাথে যে আছে, উনি আমার কথাটা শুনে যে আমি তো তার একটা ছেলে, আপনি কেন আমার মাকে কষ্ট দিচ্ছেন। পরে সে বারবারই বলতো যে আপনার মাকে কষ্ট দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আপনার মা ভালো না। কেন ভালো না, কি করছে? কয় আপনার আম্মা আমার সাথে আমার কথা শোনে না। কি কথা শোনে না? কয় আমি যেখানে যাইতে মানা করি সেখানে সে যায়, আর যেখানে যাইতে বলি সেখানে সে যায় না। বললাম যে যেমন সে কোথায় যেতে পারবে বা কি করতে পারবে? তাকে শর্ত দেওয়া হইলো যে সে কোনো ভালো কাপড় পরতে পারবে না, সে একমাত্র তার বাপের বাড়ি অর্থাৎ আমার নানু বাড়ি ছাড়া কোথাও সে যেতে পারবে না, পাশে মানুষ মারা গেলে যেতে পারবে না, বাচ্চা প্রসব হলে যেতে পারবে না। তখন আমি তাকে বললাম যে এটা তো একটা মেয়ে মানুষের দ্বারা কখনোই পসিবল না। আমার কাকিরা ছিল, আমার মামিরা আছে যারা অনেক ক্লোজ, যারা মারা গেলে বা যাদের বাচ্চা প্রসব হলে যেখানে যেতে মানুষ বাধ্য, তো সেখানে তো যেতে হবে। পরে বললো যে না গেলে তাহলে তো আপনার আম্মুকে আমি ছাড়তে পারবো না। তো এভাবেই মোটামুটি সর্বোচ্চ ওনাকে, আমার আম্মুকে অনেকটা রাখার জন্য চেষ্টা করি। তো এভাবে সে, আমার গ্রামের মানুষ আমার আম্মুকে চিনতই না এরকম। তো অটোমেটিকলি রাত 11টা বাজে 12টা বাজে সে হুটহাট করে হাততালি দিতে 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 আপনার গাবগাছের দিকে চলে যাইতেছে যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। জীবের স্বামী জীবকে অনেক বাজে ভাষায় গালাগালি করে এবং জীব বিভিন্ন জায়গায় যায়, আত্মীয় বাড়ি যায়, অনেক সাজুগুজু করে থাকে। আমি কিন্তু বাসায় না, বা বাসায় কেউ নাই, কিন্তু আমার আশেপাশে গ্রামের মানুষজন যারা, তারা আমার আম্মুকে চিনে, যেটা শামীমের আম্মা। তো তারা মানে আটকানোর পর আমাকে ফোন দেয় যে শামীম ভাই কোথায় আপনি বা কোথায় আছো, এরকম অবস্থা। পরে আমি চলে যাই তাকে, যে সেটা আমি একমাত্র আমার আম্মুকে যে এটা ধরে রাখছে, আমার কমেন্টটা একটু সে শুনে, পরে ওনাকে আমি বাসায় নিয়ে যাই। এভাবে মোটামুটি প্রায় 10 বছর যাবত চলতেছে। আমার আম্মু প্রায় 100 কেজি ওয়েট ছিল, এখন 50-55 হবে কি না মানে বলা যায় না। তো এভাবেই প্রায় 10 বছর যাবৎ সে এইটা নিয়ে চলতেই আছে। নিজেরাও খুব মানে এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে ঈদ, আমরা মুসলমান, ঈদের ভিতরে সবাই ভালো জামা কাপড় পরবো, হাতে মেহেদি দিব, সবাই আনন্দ উল্লাস করব, সেটাও আমার আম্মুর দ্বারা কখনো হয়ে উঠতেছে না বিগত 10 বছর যাবতে।
এটা আমার জন্য এবং আমার আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য খুব কষ্টদায়ক। তো তাদের মানে সেই ভূতটা আদৌ সে জাইরা বলে নাকি কালী না জিন কি, এটা কিচ্ছুই বুঝতে পারি না। অনেক কবিরাজ ডেকে নিয়ে আসছি, যাদেরকে ছায়া দেখে আমার আম্মা লাঠি নিয়ে তাদেরকে পিটাইতে গেছে যে তোরা কি করবি, তোদের চেয়ে বড় বড় কবিরাজ আমার কাছে আসছে, তারা আমার চেহারা দিকে চলে যাইতে, তোরা তো এই সন্টু বন্টু কবিরাজ, এগুলো সর তারা জায়গা, তোর মেরে ফেলবো। কিন্তু আমার আব্বু অনেক জোয়ান জান ছিল, আমার আব্বু আমার আম্মুকে ধরে রাখতে পারে না, 4-5 জন মানুষ তাকে ধরে রাখতে পারে না। তো দিন শেষে লাস্ট পর্যায়ে তাকে একটা রিকোয়েস্টই করা হয়েছে যে আপনি আমার আম্মুর থেকে চলে যান, বিনিময়ে কি করতে হবে বলেন। তার শর্ত একটাই, নামাজ কালাম পড়তে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না, আকশাক পোশাক পরা যাবে না, নানু বাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবে না। এভাবে প্রবলেম যে এটা তো কখনোই কোনোভাবে পসিবল না। আমার কাকির যদি মারা যায় কিংবা আমার কাকির যদি একটা বেবি হয়, আমার আম্মা হচ্ছে আমার মানে আমার বাচ্চা ছাড়া হচ্ছে 5 জন বড় জনের ওয়াইফ তিনি, তার মানে ওনার যাইতে বাধ্য। না গেলেই তো গ্রামের মানুষ এমনি তো নানান হিংসুটে, নানান ভাবে নানান কথা বলে যে আমার বাবু হয়েছে এই জন্য কেউ আসতেছে না বা আমি অসুস্থ আসতেছে না। তো তারপরে সে এটা মানতে পারে না, তো হঠাৎ করে মনের অজান্তে হলেও যায় বা কেউ দেখে আসছে, সেখান থেকে ছায়া লাগছে আবার মানে হয়ে যায়। তো কন্টিনিউ এভাবে চলতেছে লাস্ট পর্যায়ে একটা সময় মানে আমার আম্মুর এমন একটা অবস্থা, রাত বাজে তখন প্রায় 3টা, সবাই গ্রামের মানুষ সবাই তো ঘুমিয়ে গেছে, সে 3টা বাজে একাই উঠে মানে সে চলে যেতেছে। এই শুধু একটাই জবান না, হাততালি দিতে আমি বট গাছে চলে যাব। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের গ্রামের মানুষের সহযোগিতায়, ইভেন আমার বা আরও ভাই বেটাদের সহযোগিতায় কখনো এখন পর্যন্ত এই 10 বছরের ভিতরে মানে আপনার বট গাছ পর্যন্ত যেতে পারে নাই। হয়তোবা গেলে হয়তোবা আমার আম্মুকে হারিয়ে ফেলতে পারি, এরকমটা সে মানে বারবারই এটা বলে থাকে। তো এভাবে আমার আম্মু একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে সে আর কি মরার অবস্থায়, মানে সে মানে কথা বলতে পারে না, মানে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেল। তো খুব মানে চেষ্টা করতেছি যে ভালো একটা তান্ত্রিক বলেন, কবিরাজ বলেন, হুজুর বলেন চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো কিছু এখনও পাইনি। জাস্ট শুধু যাকেই বলি সে একই কথা বলে যে তোমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, না এই একই টপিক নিয়ে পড়ে আছে সবাই। তো সেখানে তাদেরকে আমি একই কথা বলি। এবার এটা কিভাবে সম্ভব যে একমাত্র আমার নানু বাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না বা যাইতে পারবে না, এটা কিভাবে সম্ভব? তো এভাবে মোটামুটি একটা পর্যায়ে মানে খুবই চলে গেছে। তো আস্তে আস্তে তারপরে একটা কবিরাজ দিন শেষে পেলাম হচ্ছে আমাদের গোপালপুর থানার সুতি গ্রাম। তো ওখানে একটা লোক বলল যে আমরা কোনো হাদিয়া নেই না, তো যদি আপনার আম্মা সুস্থ হয় তাহলে যদি আপনার মনে চায় আপনাকে হ্যাপি করার জন্য সেটা আপনি হ্যাপি করতে পারেন। পরে ওনার সাথে আমি ফাইন ডিল হলো যে ওকে ফাইন। তো ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে উনি এরকমভাবে চিকিৎসা মানে কন্টিনিউ দিতে যে মানে সব কবিরাজি একই কথা বলে, নামাজ কালামের প্রতি ফোকাস দিতে বলে। তো নামাজ কালাম আগের থেকেই পড়ে, কিন্তু ওই যে একটু সাজুগুজু করে কিংবা আত্মীয় বাড়ি যায়, এটাই তাদের বড় প্রবলেম ছিল। তো তারপরে ওনার সাথে চিকিৎসা নিতে মোটামুটি এখন আমার আম্মু মোটামুটি একটু সুস্থ, কিন্তু তার কাছ থেকে সেটা একবারে মানে চলে যায়নি। ওই তাবিজ বা ছায়া লাগলে তখন এটা বার হয়, কিংবা কোনো মুর্শিদি গান হোক বা কোনো অনুষ্ঠানে হোক। আমার আম্মুকে কখনো মানে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া মানে আমি নিয়ে যেতে পারি নাই, তো কোনো জায়গায় যাইতে মানে দেওয়া হয় না, তাকে বাড়িতেই থাকে সব সময়। কিন্তু সে এখন পর্যন্ত অসুস্থ। তো আমার আব্বু এই ব্যাপারটা খুব মানে হাস্যকরভাবে নেয় যে এটা আমার আম্মু ফান করতেছে। আমার বাবার এটা একটা বড় একটা ব্যর্থতা, তাকেও জিনিসটা বুঝাইতে পারি না। তো মোটামুটি এই ছিল আমার লাস্ট মানে ঘটনাটা আমার আম্মুকে কেন্দ্র করে। তো আমি সবাইকে বলবো আমার আম্মুর জন্য যেন সবাই দোয়া রাখে, ইনশাল্লাহ সে যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে, ইনশাল্লাহ।